আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা পরমাণুর গঠন, পরমাণু মডেল এবং কিছু যাবতীয় প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো জানলে পরবর্তী শ্রেণী বা পরবর্তী বিষয়াদির জন্য আপনাদের খুবই ভালো হবে। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা সেই জিনিসগুলো জানার চেষ্টা করি। ভিডিওর এ পর্যায়ে আমরা প্রথমেই জেনে নেব পরমাণুর গঠন। তো পরমাণুর গঠন জানতে হলে সবার আগে আমাদের জানতে হবে পরমাণু কি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের সবচেয়ে ছোট একক, যা একটি পদার্থের সমস্ত গুণাবলী ধারণ করে। অর্থাৎ সে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের একদম ক্ষুদ্রতম কণিকা। এটি এমন একটি মৌলিক কণা যা রাসায়নিক প্রতিক্রিয়ায় বা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং একটি নির্দিষ্ট মৌল বা পদার্থ গঠন করে। অর্থাৎ এরা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ মৌল হিসেবে পরমাণুগুলো মৌল হিসেবে যুক্তি হয়ে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং নানা ধরনের যৌগিক পদার্থ সৃষ্টি করে। পরমাণু নিজে এক একটি মৌলিক পদার্থের প্রাথমিক কণা, যেমন হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, কার্বন পরমাণু। এই পরমাণু ভিত্তিতে পরমাণু জন ডাল্টন, একজন বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে তিনি পরমাণুর নাম দেন অ্যাটম। আর অ্যাটম শব্দের কথাটির অর্থ ছিল যে অবিভাজ্য বা যাকে আর ভাগ করা যায় না বা একদম ক্ষুদ্রতম কণিকা। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখেছেন যে পরমাণুকেও ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে বিভিন্ন ধরনের কণিকা সৃষ্টি হয় এবং সেই কণিকাগুলোর ভেতর মৌলিক তিনটি কণিকা আছে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। মৌলিক তিনটি কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন হলো ইলেকট্রন পরমাণুর ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণিকা, অর্থাৎ নেগেটিভ ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণিকা। এর ভর প্রায় 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 31 কেজি। আধানের চার্জ -1.6 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 19 কুলম। যখন এই ভরটা অনেক সময় কেজির জায়গায় গ্রামে থাকে, যখন গ্রামে লেখা থাকে তখন এখানে 31-এর জায়গায় 28 কথাটা উল্লেখ থাকবে। একটু ভালোভাবে খেয়াল করেন, হয়তো আপনারা এই পরিবর্তনটা দেখতে পারবেন বিভিন্ন জায়গায়। 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 28 গ্রাম, এখানে কেজিতে আছে, গ্রামের ক্ষেত্রে কিন্তু 28 হবে। এবার আসে প্রোটন। প্রোটন পরমাণুর ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা। প্রোটন পরমাণুর ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা। এর ভর প্রায় 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 27 কেজি। 10 টু দি পাওয়ার ইনভার্স 24 27 কেজি। এটাও যখন গ্রামে থাকবে তখন এখানে 24 হবে, অর্থাৎ তিনটা ঘর আরো পোর্টেবল কম হবে। আর আধানের চার্জ, যেহেতু এটা একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা, তাই এটা হচ্ছে পজিটিভ 1.60 ইন্টু 10 টু দি ইনভার্স 19 কুলম। আর চার্জের একক বা আধানের একক হচ্ছে কুলম। এর পরবর্তীতে আমরা আসি নিউট্রনে। নিউট্রন পরমাণুর চার্জ নিরপেক্ষ কণিকা। এর ভর প্রায় 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 27 কেজি। আর আধানের চার্জ কিন্তু 0 কুলম, অর্থাৎ তার কোনো চার্জ নেই, সে হচ্ছে নিরপেক্ষ। আর ভরের ক্ষেত্রে একটু খেয়াল করেন, নিউট্রনের ভর এবং প্রোটনের ভর প্রায় সেম, কিন্তু এখানে কিছু পার্থক্য আছে, দশমিকের পর কিছু পার্থক্য আছে, এটা একটু খেয়াল করবেন। এছাড়াও পরমাণুকে ভাঙলে পজিট্রন, ফোটন, নানা ধরনের কণিকা পাওয়া যায়, কিন্তু এই তিনটা কণিকাকেই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকেই মৌলিক কণিকা হিসেবে বিবেচনা করা হয়। চলুন এবার আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করি। পরমাণুর গঠন জানতে হলে সবার আগে আমাদেরকে জানতে হবে কিছু নির্দিষ্ট বিষয়। সেই নির্দিষ্ট বিষয়গুলো কি কি, চলুন দেখি। প্রথমেই পরমাণুর ভেতরে থাকে নিউক্লিয়াস। পরমাণুর ভেতরে কি থাকে? নিউক্লিয়াস। যেমন আমরা বায়োলজির ক্ষেত্রে দেখছি একটা কোষের ভেতরে থাকে নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র যেটাকে আমরা বলি, সেই নিউক্লিয়াস। এবং পরমাণুর ভেতরেও কিন্তু একটা নিউক্লিয়াস থাকে, বাট দুইটা নিউক্লিয়াসের বিষয়বস্তু কিন্তু আলাদা, বাট থিমটা সেম, যে কেন্দ্র। থিমটা হচ্ছে কেন্দ্র। এবং নিউক্লিয়াসের বাহিরে যে গোলাকৃতির রেখাগুলো থাকে বা যে অংশগুলো থাকে সেগুলোকে বলে অরবিট বা কক্ষপথ বা শক্তি স্তর। এরকম একাধিক নিউক্লিয়াসের বাহিরে একাধিক কক্ষপথ বা শক্তি স্তর থাকতে পারে। এবং নিউক্লিয়াসের ভেতরে থাকবে প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের ভেতরে থাকবে প্রোটন এবং নিউট্রন।
এই প্রোটন এবং নিউট্রনের ভরকে একত্রে পারমাণবিক ভর বলা হয়। প্রোটন এবং নিউট্রনের ভরকে একত্রে পারমাণবিক ভর বলা হয়। এবং এই যে শুধুমাত্র প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। আমি আবারও বলছি, শুধুমাত্র প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা এবং প্রোটন প্লাস নিউট্রনকে একত্রে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। একটা পরমাণুর ভেতরে যতগুলো প্রোটন থাকে তার ঠিক ততগুলোই ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে নির্দিষ্ট কক্ষপথে কিন্তু ঘুরতে থাকে। একটা পরমাণুর ভেতর যতগুলো প্রোটন থাকবে তার নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন তার বাহিরে কিন্তু ঘুরতে থাকবে। এবং প্রোটন এবং ইলেকট্রন দুইজনে কিন্তু বিপরীত চার্জ বিশিষ্ট, তাই তারা সমদূরত্ব বজায় রেখে চলবে। সমদূরত্ব রেখেই তারা চলার চেষ্টা করবে। এটাই হচ্ছে মূলত এই যে কোনো একটা পরমাণুর গঠন। এখানে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর গঠন হিসেবে আমরা বিবেচনা করব। এবার চলুন আমরা দেখি পরমাণুর গঠনের ক্ষেত্রে একটা সেলে কয়টা করে ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাহিরে থাকবে সেল সংখ্যা, যেমন একটা, দুইটা, তিনটা, চারটা সেল দেওয়া হয়েছে। প্রথম সেলকে আমরা বলবো কে সেল, এল সেল, এম সেল, এন সেল। এখন কোন সেলে কয়টা ইলেকট্রন থাকবে সেটা নির্ভর করতেছে 2n স্কয়ার সূত্রের উপর। 2n স্কয়ার, এখানে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা যদি প্রথমে k ইকুয়াল টু 2n স্কয়ার দেখি প্রথম সেলে, তাহলে n এর জায়গায় যদি 1টা বসাই এবং স্কয়ার করি তাহলে 2 1 2 হচ্ছে, তার মানে প্রথম সেলে বসতেছে 2টা। ঠিক একইভাবে 2 নম্বর সেলে যদি n এর জায়গায় 2 বসাই এবং তার উপর স্কয়ার করি তাহলে হয় 4, তাহলে 4 দুগুণে 8, তার মানে দ্বিতীয় সেলে বসতেছে 8টা। ঠিক তৃতীয় সেলে এভাবে বসতেছে 18টা, চতুর্থ সেলে বসতেছে 32টা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর পরবর্তী সেলগুলোতে কয়টা করে ইলেকট্রন বসবে। হ্যাঁ, এর পরবর্তী সেলগুলোতে ইলেকট্রন বসবে 32টা করেই বসবে। এরপর যতগুলো সেল আসবে সবগুলোতে 32টা করে ইলেকট্রন বসবে। তাহলে আপনারা জেনে গেলেন যে প্রথম সেলে বসে 2টা, দ্বিতীয় সেলে 8টা, তৃতীয় সেলে 18টা এবং চতুর্থ সেলে 32টা। এবার চলুন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখার চেষ্টা করি, অর্থাৎ গাঠনিকভাবে। যেমন প্রধান শক্তিস্তর ভিত্তিক ম্যাগনেসিয়ামের সিরিয়ালটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নাম্বার সিরিয়ালে। আমরা পর্যায় সারণী যখন দেখেছিলাম, পর্যায় সারণীর ভিডিওতে কিন্তু আমরা দেখেছি যে ম্যাগনেসিয়ামটা 12 নাম্বার সিরিয়ালে আছে। তো এর প্রথম সেলে থাকবে 2টা ইলেকট্রন, পরের সেলে থাকবে 8টা এবং 3 নাম্বার সেলে কিন্তু 18টা ইলেকট্রন থাকার কথা। এখন যদি আপনার কাছে 18টা ইলেকট্রন না থাকে তাহলে দেখবেন আপনি 8টা ইলেকট্রন বসাতে পারেন কিনা। যদি 8টা ইলেকট্রনও না থাকে তাহলে আপনার কাছে যা থাকবে আপনি তাই বসিয়ে দিবেন। যেমন ম্যাগনেসিয়ামের প্রথমে 2টা, পরে 8টা, টোটাল 10টা এবং লাস্টে 2টা বাকি থাকে, সেই 2টা আমরা বসিয়ে দিলাম। এবার ইলেকট্রন বিন্যাসের ভিত্তিক আমরা গঠনটা একটু খেয়াল করি। ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসের বাহিরে তার প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ। এখন প্রথম কক্ষপথে বসবে 2টা ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে বসবে 8টা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে বসবে 2টা ইলেকট্রন। এই যে 2টা। এখন কথা হচ্ছে যে একটা পরমাণুর শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে তাকে বলে মুক্ত ইলেকট্রন। আর এই ম্যাগনেসিয়ামের মুক্ত ইলেকট্রন হচ্ছে এক জোড়া, এক জোড়া। এবং এইখানে কিন্তু যোজনী বা আদান প্রদানের একটা বিষয় আছে। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে যোজনীর আদান প্রদান দেখানোর চেষ্টা করব এবং যোজনী কিভাবে বের করতে হয় সেটাও আমরা শিখাবো। পরিবর্তনশীল যোজনী সম্পর্কে শিখাবো এবং আধুনিক ইলেকট্রন বিন্যাস করার বিষয়বস্তু কিন্তু আমরা শিখাবো। আধুনিক ইলেকট্রন বিন্যাস শেখানোর জন্য একটি কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেই সূত্রটা আমরা শুধুমাত্র এই ভিডিওতে শেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা পরবর্তীতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।